টি-20 বিশ্বকাপে খেলবেন তামিম ইকবাল, নিশ্চিত করলেন অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তামিম হলো আপনার কয়েকটা ব্যাটসম্যানের মধ্যে মানে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, সো এটা নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। ও যখন ফিট থাকবে তো টিমের সাথে খেলবে। কিউইদের বিপক্ষে ভালো না খেললে বাদ, সুমন বললেন সিরিজ দেখে ঠিক করা হবে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড। অনেক কিছু আলাপ হয়, স্পেসিফিক কিছু বলা আসলে মুশকিল আমার জন্য, কি আলাপটা হয়েছে, বাট ইউজুয়ালি ডেফিনেটলি আমার সামনে ওয়ার্ল্ড কাপ আছে, ওয়ার্ল্ড কাপের টিমটা দিয়ে দিতে হবে, নিউজিল্যান্ড সিরিজ, সব কিছু মিলে একটা বিশাল আলাপ হয়েছে। টেস্ট ক্রিকেট নিয়ে মনোযোগী নাজমুল শান্ত, লঙ্গার ভার্সনে ধরে রাখতে চান ব্যাটিংয়ের ছন্দ। কেউ জেতেনি কেউ হারেনি, এএফসি কাপে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস, বেঙ্গালুরু এফসি। 3 দিনের মধ্যে পাল্টে গেছে সাব ফুটবলের ফিক্সচার, ফাইনাল হবে 16 অক্টোবর। স্বাগত 71-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। তামিম ইকবালকে নিয়ে কোনো ধোঁয়াশা নেই, ওয়ানডে কাপ্তানকে নিয়েই টি-20 বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এদিকে মূল আসরের আগে ওমানে অন্তত 2টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ক্রিকেট বোর্ড। রিয়াসাদ আজিমের রিপোর্ট। তার সবশেষ ইনিংসটা শতকে মোড়ানো প্রায় 18 মাস পরে সেঞ্চুরি পাওয়ার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে দেশের ওপেনিং আইকন। Zimbabwe was looking to get amongst the big scores. হাঁটুর ইনজুরিতে ভুগছেন দীর্ঘদিন ধরে। ফরম্যাটটা যদি হয় টি-20, তবে তামিম সবশেষ খেলেছেন 2020-এর মার্চে, প্রায় 18 মাস আগে। এরপর বাংলাদেশ 3 টি-20 সিরিজ খেললেও তামিম ইকবাল খেলেননি কোনোটাতেই। দেশের হয়ে সবশেষ 11 টি-20-তে অনুপস্থিত মিস্টার খান। নিউজিল্যান্ড সিরিজ ধরলে বিশ্বকাপের আগে সংখ্যাটা হবে 16। তামিম ছাড়া ওপেনিংয়ে ছন্দহীন টিম টাইগার্স। সবশেষ সিরিজে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়েছেন 2 ওপেনার সৌম্য নাইম। শেষ ম্যাচে শেখ মেহেদীকে দিয়ে ওপেন করিয়েও বদলায়নি ব্যর্থতার চক্র। বিশ্বকাপে তামিম থাকবেন কিনা এই প্রশ্নের উত্তরে সবসময় কৌশলী বোর্ড আর ক্রিকেটার দুপক্ষই। তবে দল ঘোষণার সপ্তাহ 3 আগে আকরাম বোর্ডের অবস্থান পরিষ্কার করলেন। তামিম ইকবালকে নিয়ে আলটিমেটলি ওয়ার্ল্ড কাপের স্কোয়াড সাজানোর কি আপনাদের পরিকল্পনা আছে কিনা? কারণ অনেক ক্ষেত্রে আমরা শুনছি তামিম খেলতে চায়, আবার অনেক ক্ষেত্রে খেলতে চায় না, ইনজুরি, খেলার মধ্যে নাই, অনেকগুলো ইস্যু আছে। অফসের পরিকল্পনাটা কি? না, তামিম হলো আপনার কয়েকটা ব্যাটসম্যানের মধ্যে মানে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, সো এটা নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। ও যখন ফিট থাকবে তো টিমের সাথে খেলবেই। তামিম ইকবাল যদি ফুল ফিট থাকে ফিজিক্যালি, ওয়ার্ল্ড কাপে তামিমের খেলা নিয়ে সংশয় দেখছেন না? না, আমি যেহেতু এই যে এস্টাবলিশ প্লেয়ার এবং ও তো খুব ভালো প্লেয়ার, তো আমার মনে হয় যে আল্লাহর মতো যদি ঠিক থাকে তাহলে এটা কোনো মানে চিন্তার বিষয় নয়। এদিকে বিশ্বকাপ টি-20-র আগে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। বাংলাদেশ কবে করবে স্কোয়াড ঘোষণা? 10 সেপ্টেম্বর ডেডলাইন। অপারেশনস চেয়ারম্যানের যা আভাস তাতে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে পারে ম্যানেজমেন্ট। 15 সদস্যের মূল দলের সাথে স্ট্যান্ড বাই রাখা হবে অন্তত 5 জনকে, যাদের দলের সাথেও রাখার পরিকল্পনা। ওমানে 7 দিনের ক্যাম্পে অন্তত 2টি প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা বিসিবির। টিমের টার্গেট থাকবে টু প্লে সাম প্র্যাকটিস ম্যাচেস। হ্যাঁ, ডেফিনেটলি আমরা আগে যাওয়ার ওখানে প্র্যাকটিস ম্যাচ করা এবং এটা তো কোচ থেকে আসবে, কোচ যেভাবে চায় সেভাবে আমরা করব। আমরা নিউজিল্যান্ড সিরিজটা যাওয়ার পরে আমরা সেটা দিব। আমাদের 2-3টা ইস্যু আছে, ওগুলো আমরা ক্লিয়ার হয়ে যাব অতদিনে। আপাতত ক্রিকেটারদের বিরতি। নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি আবারও শুরু হবে 27 আগস্ট থেকে। রিয়াসাদ আজিম, 71। অফ ফর্মে থাকা ব্যাটসম্যানদের এবারই শেষ সুযোগ। নিজেকে প্রমাণ করতে না পারলে বিশ্বকাপ দলে জায়গা হারাতে হবে। তবে নির্বাচক হাবিবুল বাশারের দৃঢ় বিশ্বাস, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই ব্যাটসম্যানরা ফিরে পাবে বিশ্ব মঞ্চে ভালো করার আত্মবিশ্বাস। বিশ্বকাপের দলটা কেমন হতে পারে, পরিকল্পনা কি হবে, সব গুছিয়ে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত নাহিয়ান বিন জসিমের রিপোর্টে। শনিবার নির্বাচক প্যানেলের 3 সদস্য কাছাকাছি সময়ে বিসিবিতে হাজির। সকাল 11টা থেকে নান্নু, বাশার আর রাজ্জাককে সঙ্গে নিয়ে ক্রিকেট অপারেশনসের বৈঠক শুরু। চলে প্রায় 2.5 ঘন্টার লম্বা আলোচনা। দূর থেকে ক্যামেরার লেন্সে বোঝাই যাচ্ছিল গুরুত্বপূর্ণ কোনো এজেন্ডা। আলোচনার মূল বিষয়বস্তুটা আসলে কি ছিল?
যে কোনো সিরিজের আগে তো আমরা অনেক কিছু আলাপ করি, টিম নিয়ে, টিমের কারেন্ট প্লেয়ারদের নিয়ে, ফর্ম নিয়ে, ফিউচার নিয়ে অনেক কিছু আলাপ হয়। স্পেসিফিক কিছু বলা আসলে মুশকিল আমার জন্য কি আলাপটা হয়েছে, বাট ইউজুয়ালি ডেফিনেটলি আমার সামনে ওয়ার্ল্ড কাপ আছে, ওয়ার্ল্ড কাপে টিমটা দিয়ে দিতে হবে, নিউজিল্যান্ড সিরিজ, সব কিছু মিলে একটা বিশাল আলাপ হয়েছে। নির্বাচকরা যখন মিটিংয়ে হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটে তখন ঘাম ঝরাচ্ছে টাইগাররা। ঐচ্ছিক অনুশীলনের শেষ দিন, কোচিং স্টাফদের ছুটি, মুশফিক, লিটন, সমুরা নিজেরাই তাই সেরেছে নিজেদের প্রস্তুতি। নিউজিল্যান্ড সিরিজে যে করেই হোক নিজেদের প্রমাণ করতে হবে, সবাই মুখিয়ে 15 জনের বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই পেতে। লাস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের সিরিজে ব্যাটিং নিয়ে একটা আফসোস কিন্তু থেকেই গেছে, আমার মনে নির্বাচকদেরও সেই আফসোসটা থেকে গেছে। ওয়ার্ল্ড কাপের আগে আমাদের শেষ সিরিজ, তার আগে আমাদের আর কোনো খেলা নেই ওয়ার্ল্ড কাপের আগে। তো ডেফিনেটলি এই সিরিজটাতে চাইবো যে সবাই ভালো করুক, সব ডিপার্টমেন্ট ভালো করুক, বোলিং ডিপার্টমেন্ট ভালো করুক, ব্যাটিং ডিপার্টমেন্টেও আমরা রান দেখতে চাই, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে আমাদের জয়ের ধারাটায় থাকাটাও খুব ইম্পর্টেন্ট, সেটাও আমরা চাইবো। আশা করছি যে আমার ধারণা এই সিরিজে ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করবে। কিছু কিছু প্লেয়ার অনেক সুযোগ পাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত জ্বলে উঠতে পারছেন না, তাদের জন্য বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজটাই কি শেষ চান্স কিনা? তার আগে তো আমাদের পরবর্তী আমাদের কোনো খেলা নেই, অবশ্যই চাইবো সবাই রান করুক ডেফিনেটলি, এবং দলে টিকে থাকতে হলে সবাইকে রান করতে হবে। বিশ্বকাপের চূড়ান্ত দল নিয়ে কাপ্তান মাহমুদুল্লাহর পরামর্শ নিতে এদিন তার সঙ্গে নির্বাচকদের বসার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তার হয়নি। নাহিয়ান বিন জসিম, ৭১। সাদা বল থেকে আপাতত বিরতিতে নাজমুল শান্তর সব ধ্যান জ্ঞান এখন তাই লাল বল নিয়ে নয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত করছেন নিজেকে। বড় ব্রেক শেষে মাঠে ফিরে ছন্দ পেতে এই বাঁহাতি পরিকল্পনা অনুযায়ী প্র্যাকটিসে মনোনিবেশ করেছেন। নাজমুল শান্তর লাল বলের ভাবনা শুনেছেন নাহিয়ান বিন জসিম। ক্যারিয়ারের চলতি সিজনটা শান্তর জন্য এক কথায় পোয়া বারো, সাদা পোশাকে তার পারফরম্যান্স কুর্নিশ করার মতো। তিন টেস্টে দুইটা সেঞ্চুরি, 308 রান করেছেন গড় 60-এর উপর। কিন্তু গ্রাফটা যখনই ঊর্ধ্বমুখী তখনই টেস্ট ক্রিকেটে টাইগারদের লম্বা বিরতি, যেখানে ছন্দে ফেরাটা যে কোনো ক্রিকেটারের জন্যই কঠিন। সেটা মাথায় রেখেই চলছে নাজমুল শান্তর প্রস্তুতি। জিম্বাবুয়ের বিপক্ষে লাস্ট টেস্ট খেলা হলো, তারপর 4-5 মাসের একটা বড় লম্বা বিরতি। একজন টেস্ট ক্রিকেটারের জন্য এটা কতটুকু কঠিন আসলে মানিয়ে নেয়, আবার এত বড় একটা লম্বা ব্রেকের পর এসে? অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার, কারণ স্বাভাবিকভাবে 4 মাস 5 মাস 6 মাস পর যখন একটা করে ম্যাচ খেলি আমরা, আমাদের ওই মেন্টালি আবার ওই জায়গায় ব্যাক করাটা খুবই ডিফিকাল্ট। ওই কনফিডেন্স লেভেলটা 6 মাস 7 মাস পরে আমার মনে হয় না যে আবার ওইভাবে ব্যাক করা যায়। সো যদি কিছুদিন পরে খেলার অপরচুনিটি আসতো আমাদের প্লেয়ারদের জন্য ভালোই। যেহেতু নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে, আপনার আলাদা করে পরিকল্পনাটা কি আসলে? না, পরিকল্পনা এটাই আমার কাছে সবসময় যেটা মনে হয় যে রেগুলার রান করা, ধারাবাহিকভাবে রান করা এবং টিমের যেই রিকোয়ারমেন্ট ওই অনুযায়ী পারফর্ম করা। সো ওই জিনিসটাতে বেশি ফোকাস থাকবে এবং চেষ্টা করছি যে ওই জায়গায় কীভাবে আরেকটু ইমপ্রুভ করা যায়। গেল টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের একটাও জয় নেই, ব্যাটিং ব্যর্থতা বড় কারণ। দায় এড়ানোর সুযোগ নেই শান্তর, তার পারফরমেন্স মন্দের ভালো। 5 টেস্টে 311 রান করেছেন 32 গড়ে, 1 সেঞ্চুরি। বড় দুর্বলতা ছিল কনসিস্টেন্সি। নাজমুল শান্তর কাছে আসলে কি মনে হয়েছে, কোন জায়গায় নাজমুল শান্ত টেস্ট ক্রিকেটে একটু ইমপ্রুভমেন্টে যেতে পারে বা ইমপ্রুভমেন্ট লাগতে পারে? অবশ্যই আমার শুরুতে প্রথম ইনিংসে আমি যত বেশি রান করব তত বেশি আমার টিমের জন্য ভালো হবে। সো ওটাই চেষ্টা থাকে অ্যাজ এ টিম হিসেবে। নতুন বলে আরেকটু যদি আমরা ভালো ব্যাটিং করি শুরুর দিকে, তাহলে আমাদের টিমের জন্য ভালো হবে এবং নতুন বলে আমরা যদি আরেকটু উইকেট নিতে পারি, এগেইনস্ট টিমের উইকেট যদি আর্লি আমরা 2-3টা উইকেট বের করতে পারি, তাহলে আমাদের টিমের জন্য ভালো হবে। নাহিয়ান বিন জসিম, ৭১। এএফসি কাপে বেঙ্গালুরু এফসির সাথে গোলশূন্য ড্র করেছে বসুন্ধরা কিংস। ম্যাচের লম্বা সময় পর্যন্ত লড়াই হয় সমানে সমান, কিন্তু শেষ দিকে বদলে যায় চিত্র। কিংদের চেপে ধরে একের পর এক আক্রমণ করে বেঙ্গালুরু। রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় সেই চাপ সামাল দিয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আদায় করে নিল বসুন্ধরা। মালদ্বীপ থেকে এতেশাম সবুজের পাঠানো ম্যাচ রিপোর্ট।
খেলছেন রবসন রবিনের জন্য বাড়ানো হয়েছিল, সেখানে মুসাফু কিং। শৈল্পিক কারুকাজ, নান্দনিকতার ছোঁয়া বাংলার ফুটবলে এমনটা কালে ভদ্রে দেখা যায়। দেশকে প্রতিনিধিত্ব করা বসুন্ধরার হয়ে রবসন রবিনও যেন ম্যাজিক বয়। বেঙ্গালুরুর অবৈধ ডিফেন্সে অল্পের জন্য আটকে গেল, ম্যাচের আফসোসটা বোধ হয় ওখান থেকেই শুরু। 10-15 বার হয়তো বা তারা দেখেছে রবসন কিভাবে ভয়ঙ্কর হন, অন্যদিকে অ্যাটাক। সাম্বার ছন্দে আরও একবার ফুটবলের কলতানে মুখরিত করেছিলেন এই ব্রাজিলিয়ান। এবার বিপ্লুর সাথে 1-to-1 পাসে একটুর জন্য হয়েও যেন হলো না। বেঙ্গালুরুর ডিফেন্ডারদেরকে কনফিউজ করা, সেই কাজটা সবসময় করতে পারবেন রবসন রবিনিও। আজকে তার রোলটা কিন্তু অনেকটা ফ্রি ফ্লোটারের, তিনি তার মতন করে যে কোনো পজিশন দিয়ে কিন্তু অ্যাটাকে যাবেন। দুইটা দলের ডিফেন্সিভ কৌশলে আক্রমণ খুব একটা দেখা যায়নি, কাউন্টার অ্যাটাকে যে সুযোগগুলো তৈরি হয়েছে ফিনিশিং এর অভাবটা স্পষ্ট ছিল। আগের ম্যাচে আমরা এটিকে মোহনবাগানের বিপক্ষে দেখেছি। এক প্রান্তে রবসন মাস্টার ক্লাস, আরেকটু উইংয়ে সুফিল কিংবা পরবর্তীতে ইব্রাহিম একেবারে নাজুক। ভুগিয়েছে নাম্বার 9 হোল্ডিং অ্যাটাকার রাউলের বল ডিস্ট্রিবিউশন, পাস মার্কও তুলতে পারেনি। স্টার্টিং 11-এ এবং এই কারণেই অজয় ছেত্রীকে তুলে ফেলা হয়েছে। তবে পরন্ত বেলাতে জিকোর মুন্সিয়ানা গোটা কয়েক সেফ বিশ্বস্ত হাতে। বিতর্কও তৈরি হয়েছে, গোল লাইন প্রযুক্তির অভাবটা দুই দলই টের পেয়েছে। শেষ পর্যন্ত বসুন্ধরা কিংস পরাজয়ের কালো থাবা থেকে বেঁচেছে। সুপিরিয়র টিম এফসি বেঙ্গালুরু স্টার্টিং থেকে বসুন্ধরা একবার বেঙ্গালুরু বক্সে হানা দিতে পেরেছে। পরাজয়ের কালো থাবা থেকে তো বেঁচেছে, কিন্তু যে মিশন নিয়ে বসুন্ধরা কিংস এএফসি কাপে এসেছে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, সেটা খুবই কঠিন হয়ে পড়েছে। অপেক্ষাকৃত দুর্বল বেঙ্গালুরু এফসির সঙ্গে ড্র করাতে আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের সঙ্গে ম্যাচটা এখন ডু অর ডাই হয়ে গেছে। অনেক কঠিনই বটে, তবে কঠিনের জয় করাই তো আনন্দ বেশি। এদেশম সবুজ 71 মালে মালদ্বীপ। মাঠের উত্তাপ ছিল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও। বেঙ্গালুরু এফসির দাবি গোল লাইন টেকনোলজি না থাকার কারণে 2 পয়েন্ট হারিয়েছে তারা। একই দাবি বসুন্ধরা কিংসের, তাদেরও গোল হয়েছে হাতছাড়া। ড্র করে এএফসি কাপ থেকে ছিটকে গেছে বেঙ্গালুরু এফসি, তবে টিকে আছে কিং। মালদ্বীপ থেকে আরও জানাচ্ছেন এতেশাম সবুজ আর অর্ণব বাপি। কিংস আর বেঙ্গালুরু এফসির ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে, তবে এই ম্যাচেও একটা রোমাঞ্চ তৈরি হয়েছিল দুটো গোল নিয়ে। দুই দলের দুইটা গোল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অর্ণব, প্রেস কনফারেন্সে নিশ্চয়ই আপনি শুনেছেন সেই বিতর্কের আসলে কারণটা কি এবং অবসান কিভাবে হয়েছে? অবশ্যই প্রেস কনফারেন্সে কিন্তু এই গোলটা নিয়েই কিন্তু কিছুটা প্রতিবাদের সুরেই বলেছে বেঙ্গালুরু এফসির যে কোচ মার্কো। তার কথা হচ্ছে কেন এফসির এই টুর্নামেন্টে গোল লাইন টেকনোলজি নেই। এবং সেম ঘটনা কিন্তু বসুন্ধরা কিংসের অস্কারও বলেছে, এবং অস্কার এবং বসুন্ধরা কিংসের পক্ষেও কিন্তু একটা বল কিন্তু গোল লাইন অতিক্রম করেছিল। তবে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে এই গোল লাইন টেকনোলজি এএফসির এই টুর্নামেন্টগুলোতে গ্রুপ পর্বে কিংবা নকআউট পর্বে কখনোই এই টেকনোলজি ব্যবহার করা হয় না, সেটা শুধুমাত্র ব্যবহার করা হয় ফাইনালে। কোচ যে স্ট্র্যাটেজি নিয়ে এগিয়েছে সেই জায়গায় আগের ম্যাচে যেটা ফল দিয়েছে এই ম্যাচে কিন্তু সেটা ফল দিতে পারেনি। স্পেশালি আমি যদি বলি হোল্ডিং মিডফিল্ডারে মাসুক মিয়াজনী এবং হোল্ডিং অ্যাটাকিংয়ে রাউলের কথা বলতে হয়, তারা দুইজনই আজকে কিন্তু একদমই অফ ফর্মে ছিল। যাদের মূলত কাজটা ছিল ম্যাচটাকে ডিস্ট্রিবিউশন করা, ফুটবলারদের পাশে বলটাকে সঠিকভাবে পাস করা, তারা কিন্তু সেই জায়গায় একেবারে নিষ্প্রভ ছিল। যার কারণে আসলে একমাত্র রবসন যদি আপনি দেখেন উইংয়ে ছাড়া বাকিরা কিন্তু খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। সেটার কারণে আসলে মিডফিল্ড, এবং সেটাই কারণ যে দেশিরা যখন দেখা যাচ্ছে যে বারবার বল লুজ করছে, তখন কিন্তু ফরেন রিক্রুটরাও কিন্তু বারবার খেলার টেম্পারমেন্টটা হারাচ্ছে। ম্যাচে কিন্তু ইন্টেন্সিটি একটা খুব বড় বিষয়। যখন আপনি ম্যাচের ইন্টেন্সিটি হারাবেন তখন কিন্তু প্রতিপক্ষ আপনার উপর চেপে বসবে। আপনি যদি লক্ষ্য করেন যে ফার্স্ট হাফে দারুণ কিন্তু বল কন্ট্রোলে ছিল, বল পজিশনেও কিছুটা ভালো ছিল বসুন্ধরা কিংসের, কিন্তু যখন সেই ইন্টেন্সিটি থেকে বেরিয়ে আসলো তখন কিন্তু টানা আক্রমণ হয়ে বেঙ্গালুরু এফসি। তো আপনি তো ব্রাজিলের মতো টিম না যে আপনি স্লো স্পিডে বিল্ড আপ ফুটবল খেলবেন। অবশ্যই না। অস্কার ব্রুজিনা আসলে খুব ফাস্ট ফুটবল খেলতে পছন্দ করেন না, তিনি আসলে মাঠটাকে ক্রিয়েট করে পজিশনটা ধরে রেখে আসলে খেলতে চান। তো যে স্ট্র্যাটেজি নিয়ে অস্কার ব্রুজিনা খেলেছে, নিঃসন্দেহে মোহনবাগানের বিপক্ষে সেই স্ট্র্যাটেজিতে কিছুটা হলেও পরিবর্তন আসবে, কারণ এই যেই দুইটা দল আমরা মাঝে স্পোর্টস এবং বেঙ্গালুরু এফসির সঙ্গে খেলেছি, তার থেকে কিন্তু কঠিন দল মোহনবাগান। এদেশম সবুজ, অর্ণব বাপি, 71। 3 দিনের মধ্যে পাল্টে গেছে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফিক্সচার। 1 অক্টোবর থেকে টুর্নামেন্ট শুরু হলেও ফাইনাল হবে 16 অক্টোবর। নতুন ফিক্সচারে পরিবর্তন হয়েছে বাংলাদেশের খেলার তারিখও। টানা 2 জয়ের পর ব্রাদার্সের সাথে ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরীর বাবা, সাবেক ফুটবলার ও বীর মুক্তিযোদ্ধা বিকাশ চৌধুরী। দিনের সব খবর এক করে জানাচ্ছেন অনিক জাবের। 3 দিনের
দিনের মধ্যেই পাল্টে গেছে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফুটবলের ফিকচার। আগের মতোই 1 অক্টোবর থেকে খেলা শুরু হলেও ফাইনাল হবে 16 অক্টোবর। ফিফার নিয়ম অনুযায়ী টায়ার 1 স্বীকৃতি ও র্যাঙ্কিং এর বেশি পয়েন্টের জন্য প্রতিটি ম্যাচের আগে 3 দিন বিরতি দেওয়া হয়েছে, যেটা আগে ছিল 2 দিন। নতুন ফিকচারে পাল্টেছে বাংলাদেশের খেলার তারিখও। টুর্নামেন্ট শুরুর দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। 4 অক্টোবর লাল সবুজ জার্সিধারীদের প্রতিপক্ষ ভারত। 7 অক্টোবর খেলা হোস্ট মালদ্বীপের সাথে। সাব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য 3টা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে 30 আগস্ট কিরগিজস্তান যাচ্ছে বাংলাদেশ। টানা 2 জয়ের পর পয়েন্ট খোয়ালো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। হাতছাড়া করলো রানার্স আপ হওয়া দৌড়ে থাকা আবাহনীর সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেয়ার সুযোগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের সাথে গোল শূন্য ড্র করেছে শেখ জামাল। ইন্দোনেশিয়ান অনলাইন শুটিংয়ে এবার 10 মিটার পিস্তল ইভেন্ট খেলতে রেঞ্জে নেমেছে বাংলাদেশের নারী শুটাররা। এই ইভেন্টে অংশ নিয়েছেন আরমিন আশা, আরদিনা ফেরদৌস, আঞ্জিলা আমজাদ আর নীলুফা ইয়াসমিন। ওপারে পাড়ি জমালেন সাংবাদিক দেব চৌধুরীর বাবা, সাবেক ফুটবলার ও বীর মুক্তিযোদ্ধা বিকাশ চৌধুরী। হৃদরোগে আক্রান্ত হয়ে মানিকগঞ্জের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়ারি ক্লাবে খেলা এই ফুটবলার। 1970 সালে ফুটবল ক্যারিয়ার শুরু করে পুরোটা সময় খেলেছেন ওয়ারি ক্লাবে। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির অধিনায়কত্ব করেছেন বিকাশ চৌধুরী। শেষ বিদায়ের আগেই বীর মুক্তিযোদ্ধাকে প্রদান করা হয় গার্ড অফ অনার। বিকাশ চৌধুরী বাচ্চুর স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় জেনারেল সালাম দিবে সশস্ত্র। অনিক জাবের, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।